কয়লা পাচার মামলায় গ্রেফতার মনোরঞ্জন মণ্ডল। বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল গ্রেফতার। আরো একবার জানিয়ে রাখি, কয়লা পাচার মামলায় গ্রেফতার মনোরঞ্জন মণ্ডল। আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, দীর্ঘদিন ধরেই তো এই মনোরঞ্জনের খোঁজে তল্লাশি চালিয়েছে ইডি, অবশেষে গ্রেফতার। একেবারে কয়লা পাচার মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করালো। ইডির পক্ষ থেকে গ্রেপ্তার 9 ঘন্টার বেশি ধরে জিজ্ঞাসাবাদ, তার পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মূলত একাধিক কয়লা মামলায় প্রোটেকশন মানি থেকে শুরু করে বেআইনি পাচার, ব্যবসায়িক সুবিধা পাইয়ে দেওয়া শুরু করে সিন্ডিকেটের মধ্যে মধ্যস্থকারী এবং একাধিক কিন্তু এই সমস্ত অভিযোগ ছিল। কয়লা পাচার মামলায় তার নাম জড়ানোর পরে ইডির পক্ষ থেকে শুরু হয় বুদবুদ থানার ওসির পদ থেকে তাকে কিন্তু সরিয়ে দেওয়া ছিল। দুর্গাপুর পুলিশ কমিটির স্পেশাল ব্রাঞ্চে তাকে বদলি করা হয়। এর আগে 2024 সালে সাময়িক সাসপেন্ড করা হয়েছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদে বয়ান গোপন করার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো এবং অবিলম্বে তাকে আজকে আদালতে কিন্তু আগামীকাল পেশ করা হবে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ, শুধুমাত্র এই অভিযোগ নয়, দীর্ঘদিন ধরে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল কয়লা পাচার মামলায়। তার পরবর্তী ক্ষেত্রে 9 ঘন্টার ভিতরে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের পরে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ, কলকাতা হাইকোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের, অর্থাৎ মমতা তৃণমূলের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, নতুন তৃণমূলের হাতেই দলের লাগাম। বাজেট অধিবেশনের শুরুতেই চাপে মমতার শিবির। এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কাটা খেলেন, সত্যি কতটা চাপে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, যদি সংসদীয় রাজনীতি দেখা যায়, অর্থাৎ বিধানসভা এবং লোকসভা, তাই তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বিধানসভায় থাকে এবং লোকসভা রাজ্যসভা থেকে থাকে। সেখান থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সই কজনের হয়েছিল, 58 জনের হয়েছিল 80 জনের মধ্যে। এবার এই 58 জনের পরেও এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দাবি করছেন যে 64 জন, 80 জনের মধ্যে 64 জন তাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ বিধানসভায় যদি দেখা যায় মাত্র 16 জন মমতাপন্থী হয়ে রইলেন। রাজ্যসভায় 13 জন ছিল রাজ্যসভায়, সেখান থেকে 3 জন ইস্তফা দিলেন, তাহলে রইল বাকি 10। ওদিকে যদি আমরা লোকসভা দেখি, লোকসভায় 28 জনের মধ্যে আমরা দেখলাম 20 জন চলে গেছে, এটা আরো বাড়তে পারে, রইল বাকি 8, অর্থাৎ সব মিলিয়ে 34। অর্থাৎ সংসদীয় রাজনীতি যাকে বলে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এখন তো অনেক রকমের তৃণমূল, ফলে মমতা আসলি তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, মমতাপন্থী তৃণমূল বলতে হচ্ছে। এবং সেখানে একটা ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নিয়েও একটা খেলা শুরু হয়ে গেছে তাদের নিজেদের মধ্যে। সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংসদীয় রাজনীতির জায়গা থেকে একেবারেই নিচে নেমে যাচ্ছেন। এবং শুধু পলিটিক্যাল অপটিক্স বলে একটা কথা আছে, তার একটা আছে যে কি টেকনিক্যালি লিগালি হচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা দল, সে যদি তার প্রতিনিধিত্বই না করতে পারে রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভায়, তাহলে আর তার কি রইল? তাহলে সব বলছো সংসদীয়, পরিষদীয় সব ক্ষেত্রেই ধাক্কা তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, দলটার কি থাকলো? আমি এখান থেকে যে হাতে রইল কি, তুমি তো বলেই দিলে, হাতে তো কিছুই রইল না কমলিকা। তাহলে এবার এই যে পরবর্তীকালে যে প্রতীক নিয়ে তৃণমূল দলটা কার, সেটা নিয়ে ডিসিশনটা কাদের পক্ষে যেতে পারে? দেখো, এটা পুরোই কোর্টের বিষয়টা যাবে এবং সেই কোর্টেই সেই লড়াইটা হবে। কিন্তু যদি পারসেপশন দেখো, পারসেপশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েও তিনি বলছেন যে তিনি হারেননি, সেটা আরও সাংঘাতিক। কেন, কোনো কিছু হেরে গেলে সেই হারটা মেনে নিয়ে তারপর না লড়াই করতে হয়। উনি তো মানতেই চাইছেন না উনি হারছেন, এটা সর্বজনবিদিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করা গুটি কয়েক লোক, এবং এইরকম যদি অবস্থা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অবস্থা, মানে পারসেপশন যেটা বললে, পারসেপশনটা আজকের হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আরো বেশি করে অবশ্যই, কারণ কে মান্যতা পাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এবং তার থেকেও বড় জিনিস যে মানুষের মধ্যে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ফলোয়ার, তুমি দেখতে পাচ্ছ তারা বেরিয়ে এসে কোনো কিছু আগে হলেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু করছে মানে ব্লকে সমস্ত জায়গায় মানুষ প্রতিবাদ। কোথায় তারা কেউই নেই। সুতরাং সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই একা এবং সেখানে কেউ নেই। সুতরাং ওই পারসেপশন যেটা বলছি, লড়াই করা এখন কিন্তু আমরা দেখেছি কালকেই তিনি নেমেছিলেন রাস্তায়, কিন্তু কোথায় লোক?
কিছুই নেই। এবার সংসদে এনসিপিআই এর নতুন ঘর। রবিবার এনসিপিআই এর সঙ্গে মিশেছেন তৃণমূলের বেসুরো সাংসদরা। আর স্পিকারের সঙ্গে দেখা করে নতুন ঘরের দাবি আরো জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। দেখো, যে সমস্ত রাজনৈতিক দল যারা সংসদে যাদের প্রতিনিধিত্ব রয়েছে তাদেরকে সংসদ ভবনের মধ্যে তাদের কাজ চালানোর জন্য অফিস বা ঘর দেওয়া হয়। যারা এনসিপিআই এর সঙ্গে মিশে গিয়েছেন তারা এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসাবে তারা ছিলেন সংসদের মধ্যে, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের জন্য যে ঘর বা অফিস তারা সেটা ব্যবহার করতে পারতেন। সূত্রের খবর, এনসিপিআই এর জন্য একটি আলাদা ঘর তারা পেতে চলেছেন, এবং একাধিক সাংসদদের সঙ্গে কথা বলে সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে লোকসভা স্পিকারের সঙ্গে তারা সেদিনকে যখন সাক্ষাৎ করেন তখন এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, এবং তাদেরকে উল্লেখও করা হয়েছিল যে খুব শীঘ্রই তাদেরকে একটি ঘর, অফিস ঘর তাদের কাজ চালানোর জন্য দেওয়া হবে। সূত্রের খবর, খুব শীঘ্রই হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই তারা একটি ঘর পেতে চলেছেন। ফলে এই সমস্ত সাংসদরা তারা নতুন যে রাজনৈতিক দলের সঙ্গে মিশেছেন তারা সংসদের মধ্যে এই ঘর থেকে তাদের রাজনৈতিক বা সংসদীয় বিষয় সংক্রান্ত কাজ তারা পরিচালনা করবেন। বেশ, বিরোধী দলনেতা মামলা, সেই মামলায় ধাক্কা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ধাক্কা মমতা তৃণমূলের। বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়, অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের। বিধানসভায় বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করে মামলা। মমতা তৃণমূলের মামলা গুরুত্ব পেল না হাইকোর্টে। স্পিকারের সিদ্ধান্তেই সায় কলকাতা হাইকোর্টের। আদালতের পর্যবেক্ষণ, বিধানসভার কর্মপদ্ধতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। এটা আমাদের নৈতিক জয়। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন, এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা, এবং এটা আমাদের নৈতিক জয়। এবার একটা ছবি দেখাবো, সৌজন্যের ছবি। বিধানসভায় সৌজন্যের ছবি দেখুন। ঋতব্রতই বিরোধী দলনেতা, স্পিকারের সিদ্ধান্তে আজই সায় হাইকোর্টের। বিধানসভা অধিবেশনের শুরুতেই ধরা পড়ল সৌজন্যের ছবি। শুভেন্দু অধিকারীর সঙ্গেই বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখুন। ঋতব্রতকে তৃণমূল থেকে বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ। সন্দীপন সাহাকেও তৃণমূল থেকে বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ। আপনাদের মনে করিয়ে দেব যে বিধানসভায় সইজাল কাণ্ডে অভিযোগ করেছিলেন এই সন্দীপন সাহা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা যখন জানান, তারপরেই তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল এই দুজনকে, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে। আর এই দুজনের বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ। 30শে জুন পর্যন্ত স্থগিতাদেশ আলিপুর দেওয়ানি আদালতের। চিঠির পরে হাজিরা অরূপ বিশ্বাসের। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন অরূপ বিশ্বাসের। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসের আবেদন ব্যাংকে। চিঠির পর এবার মেসি কাণ্ডে হাজিরা অরূপ বিশ্বাসের।
এটা আদালতে রয়েছে, লয়াররা কথা বলছে, এটা সাবজুডিস, এই বিষয়ে আমি একটা কথাও বলবো না। ওটা দলের ব্যাপার, ওটা নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলবো না। আমি তোমাদের বারবার বলছি একটাই কথা, আমি যখন বলার পুরোটা ডেকে তোমাদের প্রেস কনফারেন্স করে বলবো কিছু তোমাদের কাছে। আমি একটা কথাও এই বিষয়ে বলবো না। আমি শুধু বলছি, বারবার একটা কথাই তোমাদের বলছি, এটা সাবজুডিস, আমি যা বলার কোর্টে বলবো। আর এইটাও বলছি, সত্যের জয় হবে। 12ই জুন অরূপ বিশ্বাস ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠির মুদ্রা কথা হলো টিএমসির যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে সেখানে যেন এখন কোনো লেনদেন না হয়। তারপরের তারিখটা ইম্পর্টেন্ট, 16 তারিখ সকালে আমরা দেখলাম লিওনেল মেসি হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার বিরুদ্ধে। আর 17 তারিখ অরূপ বিশ্বাস, যিনি বারবার টাকা করতেও আসছিলেন না, সেই অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন। এইবার এই তিনটে ঘটনার মধ্যে, এই ডেটগুলোর মধ্যে এবং সেই ডেটে যা যা ঘটেছে তার মধ্যে অনেকে যোগসূত্র খুঁজে পাচ্ছেন, অনেকে নানা রকম গন্ধ পাচ্ছেন। এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন। অরূপ বিশ্বাসের 12 জন বেসরকারি ব্রাঞ্চের ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি অরূপের। চিঠিতে তিনি লিখেন, তৃণমূলের রাশ ও কর্তৃত্ব কার হাতে এবং তৃণমূলের সম্পত্তি কার হাতে তা নিয়েও বিতর্ক রয়েছে। বিতর্ক মেটা না পর্যন্ত যেন টাকা তোলা না যায়। যদিও তৃণমূলের দাবি, দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন। 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি, তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে। এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি সেটাই বা কি করে প্রমাণ হবে? সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। প্রশ্ন, কত টাকা আছে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে? দেখুন। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে মূলত মোট 625,79,87,264 টাকা রয়েছে। ব্যাংকের ফিক্সড ডিপোজিট হিসাবে রয়েছে 255,77,28,322 টাকা। ব্যাংক ব্যালেন্স মিলিয়ে তৃণমূলের ব্যাংকে থাকা মোট টাকার পরিমাণ হচ্ছে 876,57,15,586 টাকা। এছাড়া আছে অডিট রিপোর্ট অনুযায়ী চেক হিসাবে তৃণমূলের ঘরে এখনো পর্যন্ত প্রায় 50 কোটি টাকা রয়েছে বলে জানা যাচ্ছে। এবং দলের কেন্দ্রীয় এবং আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসাবে রয়েছে 31,28,028 টাকা। এটা আমাদের শেষ যে রিপোর্ট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছিল কমিশনের কাছে, সেখানে এই প্রসঙ্গটির কথা উল্লেখ ছিল। তো বিপুল পরিমাণ যে অর্থ যেটি রয়েছে সেটি যাতে কোনোভাবে হাতছাড়া না হয়। সাংসদ এবং বিধায়করা অনেকে বিদ্রোহ ঘোষণা করছেন, তারা দল ছাড়ছেন, নতুন দলের সাথে মার্চ করছেন এবং এটা আইনজ্ঞদেরও অনেকে সাহায্য নিচ্ছেন যে আগামী দিনে নতুন তৃণমূল তৈরি করার ক্ষেত্রে নাম প্রতীক পাওয়ার ক্ষেত্রে তারা কিভাবে কাজ করবে। এটি যদি তারা পেয়ে যান তাহলে হচ্ছে যে বিপুল অর্থ যেটি অ্যাকাউন্টে রয়েছে সেটিও সেদিকে চলে যাবে। সেটি আজ করে অরূপ বিশ্বাস চক্রবর্তীকে চিঠি দেওয়া হয়েছে বলে মনে হয়। আলিপুর কোর্ট চত্বরে ডিম খেলেন অরূপ বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা দেখেছিলাম সৌগত রায়, তারপরে দেখলাম কুণাল ঘোষ এবং এরপর আমরা দেখছি অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস তিনি আতঙ্কে ছিলেন, অনেক চেষ্টা করলেন, কিন্তু চেষ্টা করেও মিলল না রেহাই। এদিন দুপুরে আলিপুর কোর্টে আইনজীবীর চেম্বারে যান অরূপ বিশ্বাস। খবর চাউড়াতে ভিড় বাড়তে থাকে। পুলিশ পৌঁছানোর আগে পর্যন্ত আইনজীবীর যে চেম্বার, সেই চেম্বারে আলো নিভিয়ে
অপেক্ষা করলেন অরূপ বিশ্বাস। আর তারপর বাইরে যে সময় পুলিশের ভ্যান এসে দাঁড়ালো ঠিক ওই যে চেম্বারের ঠিক বাইরে, সে সময় চেষ্টা করলেন যে খুব দ্রুত ওই চেম্বার থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। বিক্ষোভকারীরা ডিম হাতে অপেক্ষা করলেন পুলিশের গাড়িতে ওঠার সময় অরূপকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে। আর দুপুরের উদয়ন গুহ এক সময় অর্থাৎ তৃণমূল জামানায় গত 15 বছরে দেখেছিলাম দৌর্দণ্ড প্রতাপ একজন নেতা, ক্ষমতা যেতেই ক্ষোভের ঢেউ। উদয়ন গুহর বিরুদ্ধে ক্ষোভের পাহাড় দিনহাটায়। কলকাতা থেকে যখন তাকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হয় এবং যখন আদালতে পেশ করার আগে ঠিক 500 মিটার দূরে হাসপাতাল, যেখানে তাকে চেক আপ করানোর জন্য নিয়ে যাওয়া হবে, ঠিক সেই সময় আমরা যে ছবি দেখলাম, প্রচুর মানুষের ভিড়, ক্ষোভ, মানুষের যে ক্ষোভ, আর সেই ক্ষোভের পাহাড় দিনহাটায়। প্রাক্তন মন্ত্রীকে আদালতে আনার অনেক আগে থেকেই শুরু হয় জমায়েত। প্রিজন ভ্যান ঢুকতেই শুরু হয় চোর চোর স্লোগান, যথের সঙ্গে যথেচ্ছ ডিম, ছোড়া হয় জুতো, সামলাতে হিমশিম খায় পুলিশ। শেষমেশ হেলমেট পরে ভ্যান থেকে নামাতে হয় উদয়ন গুহকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য। প্রথমে নিয়ে যাওয়া হয় দিনহাটা মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা, আর এরপর 50 মিটার দূরে দিনহাটা আদালতে পেশ করা হয় উদয়নকে। কিন্তু উদয়নকে ঘিরে জনতার আক্রোশ, মাথা বাঁচাতে হেলমেট পরে হাসপাতালে ঢোকেন, হাসপাতাল থেকে বেরোন উদয়ন গুহ। একদিকে উত্তরে আমরা দেখলাম আজ দুপুরের ছবি, যেখানে উদয়ন গুহর ডিম থেকে বাঁচতে, মাথা বাঁচাতে হেলমেট পরলেন। আর সন্ধ্যের ছবিটা আমরা কোথায় দেখলাম? আলিপুর জজ কোর্টে, যেখানে অরূপ বিশ্বাস যে উকিলের সঙ্গে, তিনি যে উকিলের চেম্বারে গিয়েছিলেন, সেই উকিলের চেম্বারেই আলো নিভিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন। তারপর পুলিশ ভ্যান এলো, ঠিক সেই সময় গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, বলছেন নিশীথ প্রামাণিক। পুলিশের গাড়িতে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে। খেলাটা এরা শুরু করেছিল, মানুষ এতটাই রেগে আছে, মানুষের মনের মধ্যে এতটা ক্ষোভ, মানুষের মনের মধ্যে এতটা রাগ চেপে বেশি, যে আজকে তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। উদয়ন গুহর মতন লোক, যিনি গর্ভবতী মহিলার পেটে লাথি মেরে গর্ভপাত ঘটিয়েছে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজি তখন বিরোধী দলনেতা ছিলেন। 2 বছর সেই মহিলাকে এমসে রেখে ট্রিটমেন্ট করে মা এবং সন্তান দুজনকে সুস্থ করেছে। তাহলে এই ধরনের যারা অপকর্ম করেছে, কোনো থানায় সেই মহিলার কেস গ্রহণ করা হয়নি। আজকে এই অরূপ বিশ্বাস মেসিকাণ্ডের মতন এই ধরনের একটা মেসাগার ক্রীড়া জগতে এটা একটা কালো অধ্যায়। কিভাবে মাঠে দাঁড়িয়ে মেসিকে উত্ত্যক্ত করেছে, বারবার তাকে স্পর্শ করেছে। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা কি করে একটা অন্ধকার জগতের দিকে এই অরূপ স্বরূপ 2 ভাই মিলে ধাবিত করছে। নিজেদের কর্মক্ষেত্রে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে নেগোসিয়েশন করতে হতো, সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসে এই স্বরূপ বা এই ধরনের উদয়ন, এদের বিরুদ্ধে আজকে মানুষ মুখ খুলেছে।